আজকে আমরা প্যাডাগজির যে টপিক নিয়ে ডিসকাস করব এই টপিকের নাম হচ্ছে প্রতিভাবান শিশু। আমরা প্রত্যেক সিটেট পরীক্ষায় আমরা গিফটেড বা ট্যালেন্টেড চাইল্ড বা বাংলায় বলতে প্রতিভাবান শিশু থেকে আমরা কিন্তু প্রশ্ন পাই। এটা আপনার বেঙ্গলি প্যাডাগজি হোক কিংবা চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি হোক বা আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ হোক, এই তিনটার ক্ষেত্রে কিন্তু এই টপিক থেকে আপনাদের কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। সুতরাং আজকের ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি যতটুকু একদম ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি আজকের ক্লাস দেখার পর প্রতিভাবান শিশু থেকে যে কোনো প্রশ্ন যদি আপনার আসে তাহলে আপনি 100% কনফার্ম করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আমরা সরাসরি চলে যাই। দেখুন, প্রতিভাবান শিশু বলতে কী বোঝা যায়? ট্যালেন্টেড অর গিফটেড চিলড্রেন, অর্থাৎ যেসব শিশু প্রয়োজনীয় কোনো কর্মসূচিতে ধারাবাহিকভাবে অসাধারণ পারদর্শিতা দেখায় তাকে প্রতিভাবান শিশু বলে। অর্থাৎ যে সকল শিশুকে হচ্ছে প্রয়োজনীয় কোনো কর্মসূচিতে ধারাবাহিকভাবে, মানে ধারাবাহিক মানে কি কন্টিনিউয়াস, একটা কন্টিনিউয়াস প্রসেসে তারা যখন অসাধারণ পারদর্শিতা দেখাবে, কন্টিনিউয়াসলি পারদর্শিতা যখন দেখাবে, তখন এইসব শিশুদেরকে আমরা কি বলবো? প্রতিভাবান শিশু বলবো। এটা কেবলমাত্র বৌদ্ধিক ক্ষেত্রে নয়, দেখুন গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা কেবলমাত্র বৌদ্ধিক ক্ষেত্রে নয়, মানে তার যে একাডেমিক সাইড বা তার পড়াশোনার ক্ষেত্রে, শুধুমাত্র যে পড়াশোনার সাইডে বা একাডেমিক সাইডে সে যে খুব ভালো পারদর্শিতা প্রকাশ করবে সেরকম কোনো কথা নয়। সে সঙ্গীতে বা শিল্পকলায় বা সৃজনশীল লেখায় বা নাটকে বা সামাজিক নেতৃত্ব প্রদানে প্রত্যেকটা জায়গায় তারা কোনো না কোনো দিক দিয়ে তারা কী করে? অসাধারণ কীর্তি দেখায়। কোনো ছাত্র দেখবেন তার পড়াশোনায় একদম মনোযোগ নেই, কিন্তু তার শিল্প জগতে কিন্তু তার অনেক প্রতিভা রয়েছে। সে হাতের হাত এবং মাটি দিয়ে, সে মাটির সাহায্যে হাত দিয়ে কিন্তু অনেক কিছু নতুন নতুন পুতুল, নতুন নতুন ডিজাইন সে তৈরি করতে পারে। এটা তার একটা ট্যালেন্ট বা এটা তার একটা প্রতিভা। ঠিক আছে, এই ক্ষেত্রে সে অসাধারণ কৃতিত্ব দেখাতে পারে। তারপর দেখুন, প্রতিভাবান শিশুদের কিছুটা বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যগুলো দেখব। প্রতিভাবান শিশু তারা অসাধারণ হয়। তারা কী হয়? অসাধারণ হয়। প্রতিভাবান শিশু যারা আছে তারা কী হবে ভাই? অসাধারণ হবে। তারা সাধারণ থেকে ওই যে নর্মাল যে সকল শিশু আছে তাদের থেকে কিছুটা আলাদা হবে। তারপর হচ্ছে অটোনমি। অটোনমি মানে কি? এরা সবসময় স্বনিয়ন্ত্রিত হয়, মানে নিজেকে নিয়ন্ত্রিত রাখে এবং নিজের প্রতি বিশ্বাস রাখে। ঠিক আছে, তারা নিজের প্রতি নিজে বিশ্বাস রাখে, মানে যে কোনো কাজ একটা শুরু করার পর তারা নিজের প্রতি নিজে বিশ্বাস রাখে যে ইয়েস, আমি কাজটা 100% সাকসেস করতে পারবো। তারা নিজের প্রতি নিজে বিশ্বাস রাখে যে আমি কাজটা 100% সাকসেস করতে। কারা? প্রতিভাবান শিশু যারা রয়েছে তারা। তারপর দেখুন, ইন্ট্রিনসিক মোটিভেশন, এরা নিজেদের আভ্যন্তরীণ পেশনা দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ আভ্যন্তরীণ মোটিভেশন, নিজে থেকে মোটিভেশন, তাদেরকে অন্য কেউ মোটিভেট করতে হয় না, তারা নিজে থেকে নিজে মোটিভেট হয়ে যায় যে আমি ওই জিনিসটা আজকে তৈরি করব, আমাকে ওই জিনিসটা আজকে তৈরি করতে হবে, বানাতে হবে। সে নিজে থেকে নিজে কী হয়? মোটিভেট হয়ে যায়। তারপর চ্যালেঞ্জ, এরা দুঃসাহসিক হয়। তারা কী হয়? তারা হয় দুঃসাহসিক। প্রতিটা কাজে তারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। প্রত্যেকটা কাজে তারা কী করে? চ্যালেঞ্জ নিতে অনেক পছন্দ করে। অর্থাৎ প্রত্যেকটা কাজে তারা চ্যালেঞ্জ নেয় যে কাজটা আমি পারবো, কেন পারবো না, আমাকে কাজটা পারতেই হবে। এই ধরনের চ্যালেঞ্জ কারণে যারা প্রতিভাবান শিশু রয়েছে তারা কিন্তু নেয়। এরা সব কিছুতে নিজেদের বহিঃপ্রকাশ করে। তারা নিজেকে বহিঃপ্রকাশ করতে তারা চেষ্টা করে। যেমন তারা চেষ্টা করে যে আমি যদি কিছু একটা জিনিস তৈরি করি তাহলে সমাজে আমার অনেক নাম হবে, আমি অনেক ভাইরাল পয়েন্ট, যেটা আমরা বলি না যে আমি নিজেকে ভাইরাল করতে চাই। তো প্রতিভাবান শিশু যারা আছে তারাও কিন্তু বহিঃপ্রকাশ করে নিজেদেরকে ভাইরাল করতে চায়। এরা সব কিছুতে নিজেদেরকে বহিঃপ্রকাশ করতে চায়। এখানে দুটো ওয়ার্ড, একটা হচ্ছে ইন্ট্রোভার্ট, একটা হচ্ছে এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট মানে কি? বহিঃপ্রকাশ। সে তার নিজেকে বাইরের জগতে প্রকাশ করতে চায়। আর কারু সে বলে না আমি আমারই আছি, কেউ আমাকে চিনুক জানুক নাইবা জানুক তাতে আমার কোনো যায় আসে না। তো ওই শিশুরা কিন্তু প্রতিভাবান শিশু নয়। প্রতিভাবান শিশু যারা কী করেছে? নিজেকে বহিঃপ্রকাশ করতে চাইছে, যারা এক্সট্রোভার্ট হয়। তারা প্রতিটা ক্ষেত্রে উন্নত পারদর্শিতা দেখায়। প্রত্যেকটা ক্ষেত্রে তারা পারদর্শিতাটা উন্নত দেখাবে। এদের প্রতিভা শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে নয়, আবার একই কথা দেখুন আবার বলেছে, বারবার একই কথা বলেছে, এখান থেকে প্রশ্ন আসবে। এদের প্রতিভা শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে নয়, খালি পড়াশোনার ক্ষেত্রে একাডেমিক সাইটে হবে না, কারিকুলার সাইটে হবে না, অন্যান্য ক্ষেত্রে যেমন সঙ্গীত, নাটক, চিত্র অঙ্কন এবং সামাজিক নেতৃত্বদান। সামাজিক নেতৃত্বদান বলতে আমরা কি বুঝি দেখুন তো, যেমন আমরা ক্লাস 4
ঠিক আছে। ক্লাস 4 বলুন, ক্লাস 3 বলুন, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্লাসের ক্যাপ্টেন বানানো হয়। আমরা ক্লাস ক্যাপ্টেন বানাই ছাত্রদেরকে নিয়ে। তো এই ক্যাপ্টেনটা আমরা কাকে বানাই? দেখুন আপনারা একটু মানে চিন্তা করে দেখবেন যে যাদের একটু বুদ্ধি রয়েছে, যারা একটু প্রতিভা রয়েছে, যাদের একটু বুদ্ধি রয়েছে, যারা মানে সমস্যার সমাধানগুলো নিজে নিজে মানে ম্যাক্সিমাম সময় সলভ করতে পারে, এই সকল শিশুদেরকে আমরা কী করি? ক্লাস ক্যাপ্টেন বানাই। মানে তাদের মধ্যে যে সমাজের নেতৃত্ব দান করার ক্ষমতা তাদের মধ্যে থাকে, বা কোনো কোনো ছাত্র খেলাধুলায় অনেক পারদর্শিতা হয়। প্রতিভাবান শিশুদের উচ্চ বুদ্ধাঙ্ক সম্পন্ন হবে তা বলা যায় না। এটা কিন্তু কথা মনে রাখবেন। আমরা একটু পরে পাবো যে প্রতিভাবান শিশুদের বুদ্ধাঙ্ক 140-এর বেশি হতে হয়। প্রতিভাবান শিশুদের বুদ্ধাঙ্ক 140-এর বেশি হয়, কিন্তু এখানে আবার বলেছে যে প্রতিভাবান শুধুমাত্র যে উচ্চ বুদ্ধাঙ্ক সম্পন্ন হবে তা বলা যায় না, অর্থাৎ নিম্ন বুদ্ধাঙ্ক সম্পন্ন শিশুরাও কিন্তু প্রতিভাবান শিশু হতে পারে। এবার প্রশ্ন কী ধরনের আসছে দেখে আপনাকে আনসার করতে হবে। পরবর্তী স্লাইড। প্রচলিত শিক্ষা ব্যবস্থা এদের চাহিদার যথাযথ পরিচিতি ঘটানো, এই ক্ষেত্রে তাদের দৈহিক বিকাশ দ্রুত হয়। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় তারা যেটা চাহিদা আছে তাদের যথাযথ চাহিদা যথাযথ তারা পূরণ ঘটায়। তারপর এই ক্ষেত্রে প্রতিভাবান শিশুদের কী হয়? দৈহিক বিকাশ খুব তাড়াতাড়ি দ্রুত হয়। কম বয়সে তারা কী করে? হাঁটতে শিখে। শিশুরা কম বয়সে হাঁটতে শিখে যায়। তাদের ভাষার বিকাশটা খুব দ্রুত হয়। প্রতিভাবান শিশুদের ভাষার বিকাশটা দ্রুত হয়। কৌতূহল প্রবণ হয়। তারা কি কৌতূহল প্রবণ? কৌতূহল মানে কি বুঝছেন তো? নিজে থেকে নিজে আমি করব, একটা যে ইচ্ছা, নিজের মধ্যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা জাগরিত হয়। সব কিছুতে তাদের জানার আগ্রহ দেখা যায়। কিছু একটা নতুন কিছু একটা জিনিস দেখলেই তারা সেটা জানার চেষ্টা করে যে ওই জিনিসটা কী করে তৈরি হলো, আমি কি করে তৈরি করতে পারি, এই ধরনের চিন্তাধারা তাদের মধ্যে সবসময় কিন্তু ঘোরাফেরা করে। খুব অল্প বয়সে তারা পড়তে শিখে এবং গণনা করতে শেখে। তারা খুব কম বয়স থেকে তারা কি পড়াশোনা মনোযোগ দেয়, অর্থাৎ পড়াশোনা শিখে নেয় এবং গণনা করতেও শিখে নেয়। তাদের ধারণার বিকাশ, কনসেপ্ট ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি হয়। যে কোনো বিষয় কনসেপ্ট তারা খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে পারে। নিজের এমোশন তারা সংযত করতে পারে। তাদের নিজের এমোশন যেটা আছে সেটা কী করতে তারা সংযত করতে পারে। দ্রুত সমস্যার সমাধান করতে পারে। তারা যুক্তিসঙ্গত কথা বলে। তারা যে কোনো সমস্যার সমাধান কী করতে পারে? দ্রুত করতে পারে। এবং আরেকটা কী করতে পারে? যুক্তিসঙ্গত কথা। তারা যে কথাগুলো বলবে সে কথাগুলো কিন্তু আরে ভাই কারা, আমি এত সময় কাদের কথা বলছি মাথায় রাখুন, কাদের কথা? এখানে কিন্তু প্রতিভাবান শিশুদের কথা বলা হয়েছে, গিফটেড চিলড্রেন যারা তাদেরকে, তার ঠিক আছে ওই গুরুত্বপূর্ণ পয়েন্ট কি বলেছে? গিফটেড চিলড্রেন যারা আছে তারা কি করবে? তারা দ্রুত সমস্যার সমাধান করতে পারবে। যে কোনো সমস্যার সমাধান তারা দ্রুত করতে পারে, তাড়াতাড়ি যে কোনো সমস্যার সমাধান তারা করে নেয়। তারপর কি বলেছে? তারা যুক্তিসঙ্গতভাবে কথা বলতে পারে। এদের স্মৃতির সংরক্ষণ ক্ষমতা বেশি। তাদের মেমোরি পাওয়ার বলতে মেমোরি যেটা স্টোরেজ ক্যাপাসিটি, এটা সবচেয়ে বেশি হয়, ক্ষমতা বেশি থাকে। অর্থাৎ আজকে আপনি কোনো একটা জিনিস পড়লেন, আপনি আজকে থেকে 2 মাস আগে কিংবা 3 মাস আগে আপনি কি পড়লেন সেটা হয়তো আপনার মনে নাও থাকতে পারে, আমার মনে নাও থাকতে পারে, কিন্তু প্রতিভাবান শিশু যারা রয়েছে তাদের মনে কিন্তু ওই জিনিসটা তাদের কিন্তু থেকে যায়। ঠিক আছে, অর্থাৎ তাদের যে স্টোরেজ ক্যাপাসিটি, মেমোরি, তাদের যে স্মৃতির যে সংরক্ষণ ক্ষমতা, মেমোরি স্টোরেজ ক্যাপাসিটিটা বেশি থাকে এবং সহজে পুনরুদ্ধার করতে পারে। মানে আজকে থেকে 2 মাস আগে তারা কী পড়লো সেই জিনিসটা তারা 2 মাস পরেই অনায়াসে যদি আপনি জিজ্ঞেস করেন তখন সে সেটা বলে দিতে পারে। তারপর দেখুন প্রতিভাবান শিশুদের কিভাবে চেনা যায়। এদের বুদ্ধাঙ্ক 140 বা তার বেশি হবে। এখানে দেখুন এই পয়েন্টটা কিন্তু খুব ভালো করে মানে মাথায় রাখবেন, এবং যদি পরীক্ষার হলে এই ধরনের প্রশ্ন আসে তখন খুব মানে একটু ভেবে চিনতে খুব টেকুল দিয়ে আনসারটা করতে হবে, প্রশ্নটু ভালো মতো যাচাই করে। এখানে বলেছে প্রতিভাবান শিশুদের কিভাবে চেনা যায়। প্রতিভাবান এদের বুদ্ধাঙ্ক 140 বা তার বেশি হলে তাকে আমরা বুদ্ধাঙ্ক বলতে পারি। আবার এখানে আরেকটা লাইন আমরা একটু আগে দেখেছিলাম, কি দেখেছিলাম? যে প্রতিভাবান শিশু হতে গেলেই যে শুধু তার উচ্চ বুদ্ধাঙ্ক সম্পন্ন হতে হবে সেরকম কোনো কথা নয়। কম বুদ্ধিসম্পন্ন অর্থাৎ কম বুদ্ধাঙ্ক হলেই কিন্তু একজন শিশু প্রতিভাবান শিশু হতে পারে। ঠিক আছে, কিন্তু বুদ্ধাঙ্কর একটা বুদ্ধাঙ্ক যে চিনার, প্রতিভাবান শিশু চেনার একটা উপায় হচ্ছে যে এদের বুদ্ধাঙ্ক 140 বা তার বেশি হবে। এরা উচ্চতায় বেশি এবং ওজনও তাদের বেশি হয়। এই সময় শিশুদের উচ্চতা বেশি হয় এবং ওজনও বেশি হয়। কথাবার্তা, হাঁটা চলা অন্যান্যদের থেকে আলাদা হয়, অর্থাৎ তারা যেভাবে কথাবার্তা বলবে, যে তারা হাঁটা চলাফেরা করবে, তা অন্যান্য যে সকল শিশু রয়েছে তাদের থেকে কিন্তু কিছুটা তাদের কী হবে? আলাদা হবে, অনন্য হবে। এদের উদার প্রকৃতি ও মহৎ হয়। তারা কি হয়? উদার প্রকৃতির হয়, মানে মনটা খোলামেলা থাকে এবং তারা মহৎ হয়। তারা হয় দয়ালু এবং সৎ চরিত্রবান। প্রতিভাবান শিশু যারা রয়েছে তারা এখানে কি বলেছেন দেখুন, এখানে বলেছে তারা কি হয়? উদার প্রকৃতির হয়,
তারা মহৎ হয়, সৎ হয়, দয়ালু হয় এবং সৎ হয়। এখান থেকে আপনার প্রশ্ন আসবে যে প্রতিভাবান শিশু কারা, বা প্রতিভাবান শিশু আপনি চিনবেন কি করে। এখান থেকে 2-3টা অপশন দিয়ে দেবে, বাকি বাইরে থেকে আরও 1-2টা দিয়ে দেবে। তো আপনাকে সেখানে ভেবে নিতে হবে। বা আরেকটা প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি প্রতিভাবান শিশুদের বৈশিষ্ট্য নয়। এখান থেকে কিন্তু প্রশ্ন আপনারা খুব ভালো করে পয়েন্টগুলো দেখলে কিন্তু আনসারগুলো করতে পারবেন। এরা সাধারণ শিশুদের মতোই প্রেম, ভালোবাসা, স্নেহ, সহানুভূতি প্রত্যাশা করে। সাধারণ শিশুরা যেভাবে প্রেম, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, সহানুভূতি প্রত্যাশা করে, প্রতিভাবান শিশুরা সেম সেই ক্ষেত্রে তার কোনো ব্যতিক্রম নেই। এদের মনোযোগের বিস্তার, মনোনিবেশের ক্ষমতা, বেশি করার ক্ষমতা, আত্মবিশ্বাস সাধারণ শিশুদের থেকে বেশি দেখা যায়। তাদের যেটা আত্মবিশ্বাস রয়েছে, অর্থাৎ নিজের প্রতি নিজের যেটা বিশ্বাস, এটা সাধারণ শিশুদের থেকে তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। সাধারণ শিশুদের যে আপনার আত্মবিশ্বাস রয়েছে তার থেকে কিন্তু অনেক বেশি দেখা যায় প্রতিভাবান শিশুদের জন্য। অর্থাৎ তারা নিজের প্রতি নিজে বিশ্বাসী হয় যে আমি যদি একটা কাজ শুরু করি, আমি যদি কাজটা সৃজনশীলভাবে নিজে থেকে নিজে তৈরি করি, তাহলে কিন্তু আমি কাজটা 100% সলভ করতেই পারবো, সেখানে কোনো সমস্যা নাই। তারপর দেখুন, কোনো সমস্যার সমাধানে গতানুগতিক পথ তারা প্রায় অবলম্বন করে না। তাদের সমাধানের জন্য নতুনত্ব পথ দেখে। তারা যে ট্রেডিশনালি একটা সিস্টেম রয়েছে, অর্থাৎ ট্রেডিশনালি সিস্টেম মতে একটা সমস্যার সমাধান, সেটা তারা কিন্তু চায় না। তারা তাদের কাজের সমস্যার জন্য কিছু ইউনিক টেকনিক তারা অ্যাপ্লাই করে। যে কোনো একটা পুরানা যে সিস্টেম রয়েছে, এই সিস্টেমে আমরা সমস্যাকে সমাধান না করে একটা নতুন পথ বা নতুন রাস্তা বা একটা নতুন কী করে আমরা এই সমস্যার সমাধান করতে পারি, ওটা কিন্তু তারা চিন্তা করে। কোনো একটা নতুন রাস্তা তারা বের করে যে এই রাস্তা দিকে চললে বা এইভাবে করলে খুব তাড়াতাড়ি আমার কাজটা শেষ হয়ে যাবে, একটা ইউনিক কিছু একটা হবে, এই ধরনের তারা চিন্তাধারা করে। যে কাজে ঝুঁকি আছে তারা সেই কাজ করতে পছন্দ করে, মানে রিস্কি কাজ, যে কাজে অনেক বেশি রিস্ক রয়েছে এই কাজে কিন্তু তারা কি করে, অনেক বেশি পছন্দ করে। এই কাজ অনেক কঠিন, এই কাজে অনেক ঝুঁকি আছে, অনেক রিস্ক আছে, কিন্তু প্রতিভাবান শিশু যারা রয়েছে তারা কী করবে, তারা বলবে না আমাকে কি করতে হবে, সেটা করতে হবে, সেটা আমি পারবো। তারা অনেক বেশি মজা পায়, পছন্দ পায়। এটা হচ্ছে মূর্ত, এটা মুহূর্ত হবে না, মূর্ত চিন্তার থেকে তাদের মধ্যে বিমূর্ত চিন্তা করার ক্ষমতা লক্ষ্য করা যায়। মূর্ত এবং বিমূর্ত চিন্তা আপনার জানা আছে, জানা না থাকলে অবশ্যই দেখবেন। তো দেখুন, মূর্ত মানে যে জিনিসটা দেখা যায়, অস্তিত্ব আছে, স্পর্শ করা যায়, আর বিমূর্ত মানে যাকে ধরা ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, দ্যাট ইজ কল্ড বিমূর্ত। তো প্রতিভাবান শিশু যারা রয়েছে তারা মূর্ত চিন্তা বেশি করে না। মূর্ত চিন্তা থেকে তারা ইন্টারেস্ট থাকে তাদের বিমূর্ত চিন্তার। তারা বিমূর্ত চিন্তার বেশি ক্ষমতা লক্ষ্য করা যায়। যে জিনিসটা নাই সেই জিনিসটাকে কি করে আমি তৈরি করব, ওই চিন্তাধারাটা তাদের মধ্যে চলে আসে। ভাষা ব্যবহারের ক্ষমতা সাধারণ শিশুদের থেকে তাদের উন্নত। ভাষা ব্যবহারের যে ক্ষমতা রয়েছে তারা সেই ক্ষমতাটা অন্যান্য শিশুদের থেকে কি থাকে, তাদের উন্নত থাকে। কাদের? প্রতিভাবান শিশুদের রয়েছে তাদের। এবার দেখুন, প্রতিভাবান শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা। তো প্রতিভাবান শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা আমাদের কী ধরনের হতে হবে? এই ক্ষেত্রে দেখুন, ডাবল প্রমোশন তাদেরকে একটা প্রথা রয়েছে, ডাবল প্রমোশন, বা আমরা বলতে পারি তাকে অ্যাসিলারেশন। তো দেখুন, এই পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধা অনুযায়ী তাদের ক্লাস নির্বাচন করা হতো। এই যে ডাবল প্রমোশনের ক্ষেত্রে কি রয়েছে, তার মেরিট রয়েছে আবার ডিমেরিট রয়েছে। এই প্রতিভাবান শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থাটা ভালো করে বুঝবো আমরা, যে এখানে কিন্তু ডাবল প্রমোশন যেটা পয়েন্ট দিয়েছে, এই পয়েন্ট দিয়ে শিক্ষার্থীদের অনেক লাভবান হয়, আবার অনেক কিছু ক্ষতিও হয়। সুবিধা এবং অসুবিধা দুটোই আছে। এটা সুবিধাটা কী দেখুন, আমি ডিটেলসে বুঝিয়ে দিই। তো ডাবল প্রমোশন যদি দেওয়া হয়, তো যেমন ক্লাস 2-র একটা শিশু রয়েছে, আপনি তাকে কি করলেন, কিছুদিন পড়ালেন ক্লাস 2-তে। ক্লাস 2-তে পড়ানোর পর আপনি তাকে ক্লাস 2 সম্পূর্ণটা কমপ্লিট করলেন। তারপর দেখলেন যে ওই শিশুটা কিন্তু খুব ট্যালেন্টেড, তার মধ্যে অনেক বুদ্ধি। সে কিন্তু এবার যদি আমি তাকে ক্লাস 4-এ যদি অ্যাডমিশন দেই, তাকে যদি ক্লাস 4-এ আমি অ্যাডমিশন দিই, কিংবা ক্লাস 5-এ যদি তাকে আমি ভর্তি দেই, তাহলে কিন্তু 3 মধ্যেখানে যে ক্লাস 3টা রয়ে গেল, 3 যদি সে নাইবা পড়ে, তাহলে কিন্তু সে 4-এর ক্লাসটা কিন্তু অনায়াসে সে করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল পয়েন্ট? আবার বলছি, আপনি তাকে ক্লাস 2-র ক্লাস দিচ্ছেন একটা শিশুকে, ধরে নিন একটা শিশু, তার নাম হচ্ছে রাহুল। আপনি তাকে কী করছেন, সে ক্লাস 2-তে রয়েছে, আপনি তাকে ক্লাস 2-র পাঠদান করছেন। এবার সে ক্লাস 3-তে উঠবে, কিন্তু আপনি দেখলেন যে না, এই রাহুলকে যদি আমি ডাইরেক্ট ক্লাস 4-এ যদি অ্যাডমিশন দিয়ে দিই, ঠিক আছে, ডাইরেক্ট যদি 4-এ আমি অ্যাডমিশন দিয়ে দিই, তাহলে কিন্তু তার যেটা প্রতিভা, বুদ্ধি, এখানে কিন্তু খাপ খাইয়ে 4-এর ছাত্রদের সঙ্গে তাল মিলিয়ে সে কিন্তু পড়তে পারবে, যার ক্ষেত্রে তার বুদ্ধির বিকাশ হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ডাবল প্রমোশন। তাকে ডাবল প্রমোশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা করা হয়। তো এখানে একটা ডিমেরিটস কী হতে পারে, এখানে দেখুন ক্লাস 4-এর শিশুরা কী থাকবে, ক্লাস 4-এর শিশুরা যে সামাজিক দিক দিয়ে কিছুটা উঁচু থাকবে,
বা দৈহিক দিক দিয়ে কিছুটা তারা উঁচু থাকবে বা একটু বড়, মানে আমরা বলি না বড় ছাত্র, কিন্তু সে 2 থেকে ডাইরেক্ট যখন 4-এ যাবে সে কিন্তু তাদের তুলনায় ছোটো হয়ে যাবে। তো ক্লাসে ছোটো এবং বড়ের মধ্যে একটা ভেদ থাকবে, তখন সেখানে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। দেখুন কি বলেছে, শিক্ষার্থীদের বুদ্ধি ক্ষমতার উপর গুরুত্ব দেওয়া হলেও, শিক্ষার্থীদের যদিও বুদ্ধি ক্ষমতার উপর গুরুত্ব দিয়ে আমরা তাকে ডাবল প্রমোশন করালাম, কিন্তু তার দৈহিক, মানসিক, প্রাক্ষবিক এবং সামাজিকের দিকে গুরুত্ব দেওয়া হতো না। তখন কি করা হতো না, তার দৈহিক, মানসিক, প্রাক্ষবিক বা সামাজিকের উপর তাকে গুরুত্ব দেওয়া হতো না, যার ফলে কি হয়, শিক্ষার্থীরা উঁচু ক্লাসের শিক্ষার্থীদের সাথে মানিয়ে নিতে পারতো না। তাদের সামাজিক যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটা উঁচু ক্লাসের ছাত্রদের সঙ্গে সেটা মিলতো না। ঠিক আছে না? আচ্ছা, এবার যে কোয়েশ্চন নাম্বার 1, তো এই কোয়েশ্চন নাম্বার 1-এর কারেক্ট আনসার কী হবে আপনারা বলুন তো ভাই। দেখুন আপনারা বলুন, খুব তাড়াতাড়ি আপনারা অপশন লিখে দিন কমেন্ট বক্সে, খুব তাড়াতাড়ি টাইপ করুন যে কোয়েশ্চন নাম্বার 1 আনসার হচ্ছে এ বা বি বা সি বা ডি। স্কিপিং গ্রেড অ্যাকর্ডিং টু দেয়ার এবিলিটিস রেফার্স টু enrichment program, ability grouping or separate class, providing diversified course, তারপর বলেছে কি অ্যাক্সিলারেশন অ্যান্ড ডাবল প্রমোশন। স্কিপিং মানে কি করা, লাফ মারা বা ফাল মারা বা জাম্প মারা। যেমন রাহুল ক্লাস 2-তে রয়েছে, ক্লাস 2 থেকে তাকে আমি ক্লাস 4-এ আমি তাকে জাম্প দিয়ে দিলাম। এটা তার কিসের ভিত্তিতে দিলাম, তার এবিলিটিস বা তার যে সক্ষমতার ভিত্তিতে আমি তাকে দিলাম। তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা এনরিচমেন্ট প্রোগ্রাম বলবো, নাকি এবিলিটি গ্রুপিং বলবো, নাকি প্রোভাইডিং ডাইভার্সিফাইড কোর্স বলবো, না ডাবল প্রমোশন বলবো? তো দেখুন এইমাত্র আমরা কনসেপ্টে আলোচনা করেছি, এটা কারেক্ট আনসার কি হবে, ডাবল প্রমোশন। ঠিক আছে, এবার দেখুন গ্রুপিং পদ্ধতি, আরেকটা পদ্ধতিতে মেধাবী শিশুদের শিক্ষাদান করা হয়। তো গ্রুপিং পদ্ধতিতে উচ্চ মেধাসম্পন্ন শিক্ষার্থীদেরকে নিয়ে আলাদাভাবে গ্রুপ করা হয়। যারা উচ্চ মেধাসম্পন্ন, যেমন আপনার ক্লাসে একটি ক্লাসে ধরে নিন 80 জন ছাত্র রয়েছে, এস ফর এক্সাম্পল একটি আপনার ক্লাস 5-এ 80 জন ছাত্র রয়েছে, তার মধ্যে 10 জন বা 15 জন আপনি দেখলেন যে তারা একটু হাইলি ট্যালেন্টেড পারসন বা গিফটেড চিলড্রেন বলতে পারি, উচ্চ মেধাবী সম্পন্ন বা প্রতিভাবান শিশু। তো আপনি কী করলেন, এই 15 জনকে নিয়ে আপনি এক্সট্রা ক্লাস করলেন, এই 80 জন থেকে বাদ দিয়ে আপনি বাকি 65 জনকে আপনি এক রকমের ক্লাস দিচ্ছেন, আর বাকি 15 জনকে আপনি আরও স্পেশাল আরও ভালো ক্লাস দিচ্ছেন। কেন ভালো ক্লাস দিচ্ছেন, কারণ তারা প্রতিভাবান শিশু, তাদেরকে যদি আরও ভালো ক্লাস দিই তাহলে তারা ভালো আরও কিছু শিখতে পারবে। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা তাদেরকে আলাদাভাবে শিক্ষার ব্যবস্থা করা হয়। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা তাদেরকে আলাদাভাবে শিক্ষার ব্যবস্থা করা হয়, যার ফলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার যেটা মনোভাব সেটা বৃদ্ধি পায়। ঠিক আছে, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা তাদেরকে আলাদাভাবে শিক্ষার ব্যবস্থা করা হয়, যার ফলে কি হয়, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার যেটা মনোভাব, কম্পিটিশনের মনোভাবটা বৃদ্ধি পায়। অপরদিকে এখানে একটা সমস্যা দেখা যায়, কি হয়, তারা সাধারণ শিশুদের থেকে আলাদা হয়ে যায়। দেখুন তাদেরকে শিক্ষক মশাই যখন আলাদাভাবে শিক্ষা দিচ্ছেন, তখন সাধারণ যে এখানে 65 স্টুডেন্টরা পড়ে থাকলো, তাদের সঙ্গে কিন্তু সামাজিক মেলামেশা থেকে তারা বঞ্চিত। তার পরবর্তী সময়ে তারা কিন্তু তাদের সমস্যা সম্বন্ধে বা এই সমাজের তাদের সমস্যা মানে কি, সেটা সমাজের সমস্যা, তো সেই সমাজের সমস্যা বা তাদের সমস্যা সম্বন্ধে তারা ওয়াকিবহাল থাকে না। অপরদিকে তারা সাধারণ শিশুদের থেকে আলাদা হয়ে যায়, যার ফলে পরবর্তী সময়ে তারা তাদেরকে নেতৃত্ব দিতে পারে না। তো এখানে গ্রুপিংয়ের ক্ষেত্রেও পজিটিভ নেগেটিভ দুইটা সাইড রয়েছে। ঠিক আছে, আগে যেটা বললাম ডাবল প্রমোশন, এখানেও কিন্তু পজিটিভ নেগেটিভ দুটা সাইড রয়েছে, তাই না? তো গ্রুপিং পদ্ধতি আলাদাভাবে ক্লাস দেওয়ার সুবিধা এবং অসুবিধা আরও ডিটেলসে আমি বলি। যেমন আপনার ক্লাসে যে 10 জন ছাত্র রয়েছে, আপনি আপনার ক্লাসে টোটাল ধরুন 80 জন ছাত্র, ঠিক আছে, 80 জন ছাত্র, আপনি 10 জন হচ্ছে কি আপনার প্রতিভাবান শিশু, আর বাকি আপনার যে 70 জন রয়েছে তারা কিন্তু সাধারণ ছাত্র। তো আপনি এবার ক্লাস 2 এর ক্ষেত্রে বলছি, ক্লাস 2, তো ক্লাস 2 এর ক্ষেত্রে আপনি কী করছেন, সবাইকে নামতা শেখাচ্ছেন 3 একে 3, 3 2 গুণে 6 আমরা এইভাবে শেখাই। তো আপনি তাকে 3 4 এবং 5 6 এগুলো আপনি তাদের শেখাচ্ছেন সবাইকে। কিন্তু আপনি যে 10 জন গিফটেড চিলড্রেন দেখলেন, আপনি দেখলেন যে না, তারা তো 10 পর্যন্ত অলরেডি তারা শিখে গেছে, তারা তো 10 পর্যন্ত পারে। তো এবার 10 পর্যন্ত তারা পারে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি তাদেরকে 11 12 13 14 এই আপনি যদি অ্যাডভান্সে যদি নামতাগুলো না শেখান, তাহলে তারা কিন্তু এই সবার সঙ্গে তারা যদি পড়ে, তো এখানে কিন্তু 3 4 5 6 তারা অলরেডি শিখে গেছে।
শিখে যাচ্ছে, এইগুলোই তারা বারবার রিভিশন করতে থাকবে। তাদের ক্ষেত্রে মানে অগ্রসর হওয়া বা আমরা কি বলবো মানে আগ বাড়িয়ে যাওয়া সেটা সম্ভব নয়। যার জন্য শিক্ষক কী করেন, তাদেরকে এক্সট্রা ক্লাস করে, তারা তো 10 পর্যন্ত পারে, যারা পারে তাদেরকে নিয়ে কী করলেন তিনি, এক্সট্রা তাদেরকে 11, 12, 13 এইগুলো তিনি শিখালেন। এটা হচ্ছে তার মেরিট, তাদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য। আর ডিমেরিটস কি, তারা কিন্তু তারা অ্যাডভান্সে চলে যাচ্ছে, আস্তে 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 যখন অনেক অ্যাডভান্স হয়ে যাবে তখন কি তারা সাধারণ যে ছাত্র রয়েছে তারা অনেক পিছিয়ে থাকবে, যার ফলে এখানে একটা কী হবে, কী বলতে পারি, বৈষম্য দেখা দিতে পারে, ডিফারেন্স দেখা দেবে, কম্পেয়ার দেখা দেবে। তারপর এখানে দেখুন, প্রতিভাধর শিশুদের তাদের সামর্থ্য, প্রতিভা এবং বুদ্ধিমত্তার মাত্রা অনুযায়ী দলবদ্ধ করা উচিত। এটাকে কি বলা হয়, যারা প্রতিভাধর শিশু রয়েছে তাদেরকে তাদের সামর্থ্য, তাদের প্রতিভা এবং তাদের বুদ্ধিমত্তার মাত্রা অনুযায়ী আমরা কি করব, তাকে দলবদ্ধ করব। এই দলবদ্ধ করাকে কি বলা উচিত? অ্যাক্লারেশন, এবিলিটি গ্রুপিং অর সেপারেট ক্লাস, এনরিচমেন্ট প্রোগ্রাম, না নান অফ দিস? আমরা কী করি, প্রতিভাধর শিশুদের তাদের সামর্থ্য, প্রতিভা এবং বুদ্ধিমত্তার দিকে বিচার করে দলবদ্ধ করি। এটাকে আমরা কি বলি, এবিলিটি গ্রুপিং বা তাদের জন্য সেপারেট ক্লাস। ঠিক আছে, তাদের সেপারেট ক্লাস করা হয়, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখুন, বিশেষ পাঠ্যক্রম বা স্পেশাল কারিকুলাম। যারা প্রতিভাবান শিশু রয়েছে, অনেকেই প্রতিভাবান শিশুদের উন্নত ধরনের পাঠ্যক্রম সুপারিশ করেছেন। ঠিক আছে, বিশেষ পাঠ্যক্রম অর্থাৎ প্রতিভাবান শিশু যারা রয়েছে তাদের ক্ষেত্রে অনেকেই বলেছেন যে প্রতিভাবান শিশু যারা রয়েছে তাদের জন্য উন্নত ধরনের পাঠ্যক্রম অনুযায়ী তাদেরকে যাতে পড়াশোনা করা হয়। নর্মাল যেটা পাঠ্যক্রম বা কারিকুলাম রয়েছে তা নিয়ে যেন তাদেরকে পড়ানো হয় না, তাদেরকে পড়াতে গেলে, প্রতিভাবান শিশুদের পড়াতে গেলে একটা উন্নত ধরনের পাঠ্যক্রম তিনি সুপারিশ করেছিলেন বা উন্নত ধরনের পাঠ্যক্রম তৈরি করতে হবে এই শিশুদেরকে পড়ানোর জন্য। তারপর দেখুন, বিশেষ বিদ্যালয় ততটা ভাইটাল পয়েন্ট না, তবুও জেনে রাখুন এটা হচ্ছে স্পেশাল স্কুল, অর্থাৎ প্রতিভাবান শিশুদের জন্য একটা স্পেশাল স্কুল খোলা হয় এবং এখানে তারা প্রতিভাবান শিশুদেরই শুধু শেখানো হয়। এটা এতটুকু ভাইটাল পয়েন্ট না, তবুও আপনারা জেনে রাখা ভালো, একটু জাস্ট জেনে রাখলেন। মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানে বিশেষ পাঠ্যক্রম বা এখানে যেটা বললাম আপনাদের কি বললাম, গ্রুপিং, তারপর হচ্ছে কি এই যে ডাবল প্রমোশন এবং অ্যাক্লারেশন, এই 3টা পয়েন্ট আপনারা মাথায় রাখবেন। তারপর দেখি আমাদের কি পয়েন্ট আসছে। তারপর দেখুন, গ্রীষ্মকালীন বিদ্যালয়, সামার ভ্যাকেশন। এক্ষেত্রে গ্রীষ্মকালীন দীর্ঘমেয়াদী ছুটির সময় প্রতিভাবান শিশুদের বিশেষ শিক্ষা দেওয়ার প্রয়োজন হয়। অর্থাৎ গ্রীষ্মকালীন যখন ছুটি হয় তখন অনেক দিনের ছুটি হয়, একটা লং গ্যাপ থাকে, পড়াশোনার ক্ষেত্রে একটা লং গ্যাপ থেকে যায়। এই ক্ষেত্রে যদি প্রতিভাবান শিশু বা যে কোনো শিশুই বলা, এই ক্ষেত্রে প্রতিভাবান শিশুদের যদি বিশেষ শিক্ষা দেওয়ার ব্যবস্থা না করা হয় তাহলে তাদের যেটা শিক্ষা সেটা কিন্তু একটা ব্রেক মেরে যাবে। তাদের পড়াশোনার যে একটা চাহিদা বা একটা ইন্টারেস্ট বা একটা সিকোয়েন্স আমরা বলতে পারি, এটা কিন্তু ব্রেক মেরে যাবে। যার ফলে প্রতিভাবান শিশুদের জন্য বিশেষ করে এই যে সামার স্কুল রয়েছে, গ্রীষ্মকালীন বিদ্যালয়ের সময়ও, গ্রীষ্মকালীন যখন বন্ধ হবে বিদ্যালয় তখনও কিন্তু তাদেরকে আমরা কী করব, প্রতিভাবান শিশুদের এই বিশেষ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব। শিক্ষার্থীদের আবিষ্কারমূলক পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি বা রিসার্চ পদ্ধতির মাধ্যমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। যারা প্রতিভাবান শিশুরা আছে তাদেরকে বিশেষ করে আমরা আবিষ্কারমূলক পদ্ধতি, যে নিচের কিছু আবিষ্কার করে শেখানো, তারপর প্রজেক্ট মেথড, তারপর রিসার্চ মেথড, রিসার্চ করে কোনো কিছু আবিষ্কার করা, তথ্য বের করা, এই ধরনের পদ্ধতির মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা উচিত। প্রশ্ন আসতে পারে, প্রতিভাবান শিশুদের আমরা কী ধরনের শিক্ষা বা কোন পদ্ধতিতে শিক্ষাদান করা উচিত? এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আপনারা দেবেন আবিষ্কারমূলক পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি বা রিসার্চ পদ্ধতি। তারপর দেখুন, প্রতিভাবান শিশুদের শিক্ষা দেওয়ার সময় অবশ্যই শিক্ষক মহাশয়কে ওয়াকিবহাল থাকতে হবে। প্রতিভাবান শিশুদের যখন আপনি শিক্ষা দেবেন তখন আপনাকে কিন্তু খুব অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কোনো কিছু যেন ভুল শিক্ষা তাদেরকে না দেওয়া হয়। যদি আপনি তাদেরকে একবার ভুল শিক্ষা দিয়ে দেন তাহলে পরবর্তীতে সেটা সংশোধন যখন করা যাবেন তখন আপনি নিজেই লজ্জা পাবেন। ঠিক আছে, বলবে স্যার আপনি কালকে এটা বললেন, আজকে তো এটা বললেন, তো আপনি কি বললেন, এটা আপনি গতদিন কেন ভুল বললেন? তখন তারা কিন্তু আপনাকে ধরে দেবে। কারণ কি, আগে বলেছিলাম প্রতিভাবান শিশুদের মেমোরি পাওয়ার স্ট্রং থাকে। আপনি আজকে যে কথাটা বললেন তাদের কিন্তু অনেক দিন যাবৎ সেটা মনে থাকবে। তাই আজকে একটা যদি আপনি ভুল বলে দেন, ভুল তো আমরা শেখানোটা উচিত নয়, তবু ভাবলেন যে আজকে তো আমি ভুল পড়িয়ে দিয়েছি, যাই হোক আরেকদিন যখন আমি সেটা শুদ্ধ করে দিলাম তখন কিন্তু ছাত্রটা আপনাকে অযথা কী করবে, সন্দেহ করবে বা আপনার প্রতি তার যেটা বিশ্বাস সেটা নষ্ট হয়ে যাবে যে স্যার আমাদের ভুল পড়ান। তো এইদিকে খুব সতর্ক অবলম্বন করতে হবে। প্রতিভাবান শিশুদের সবসময় সুযোগ সুবিধা দিতে হবে যাতে তাদের সৃজনশীলতা প্রকাশ করতে পারে। ঠিক আছে, প্রতিভাবান শিশুদের সবসময় আমরা কী করব, অপরচুনিটি দেব।
সুযোগ সুবিধা মানে কি, অপরচুনিটি দিতে হবে, যাতে করে তারা সৃজনশীল কিছু প্রকাশ করতে পারে, অর্থাৎ নিজের কিছু নিজে কিছুটা তৈরি করে আমাদের দেখাতে পারে বা নিজে কিছু প্রকাশ করতে পারে। দ্যাট ইজ কল্ড সৃজনশীলতা। তো প্রতিভাবান শিশুদের জন্য শিক্ষকের কর্তব্য কিছু রয়েছে। শিক্ষকের কর্তব্যগুলো কি আমরা একটু দেখি। শিক্ষার্থীর সুপ্ত গুণাবলী, শিক্ষাগত পারদর্শিতা, আগ্রহ, দৃষ্টিভঙ্গি সম্পর্কে অধিক তথ্য সংগ্রহ করতে হবে। শিক্ষার্থীর যে সুপ্ত গুণাবলীগুলো রয়েছে, তার শিক্ষাগত পারদর্শিতাগুলো রয়েছে, তার কোন কোন দিক দিয়ে তার আগ্রহ রয়েছে, কোন কোন পয়েন্টে তার আগ্রহ ইন্টারেস্ট রয়েছে, তার পড়াশোনার ক্ষেত্রে ইন্টারেস্ট রয়েছে না, খেলার প্রতি ইন্টারেস্ট রয়েছে না, গানের প্রতি ইন্টারেস্ট রয়েছে না, নাটকের প্রতি ইন্টারেস্ট রয়েছে, এই জিনিসগুলো একজন শিক্ষক খুব ভালো করে আগে থেকে ডাটাগুলো কালেকশন করে রাখতে হবে। তিনি কেবলমাত্র শিক্ষার্থীর জ্ঞান অর্জনের উপর গুরুত্ব দেবেন না। একজন শিক্ষক কী করবেন না, তিনি কেবলমাত্র, আমি আগে বলেছিলাম, কেবলমাত্র জ্ঞান অর্জন, একাডেমিক পার্টে শুধুমাত্র জ্ঞান দেবেন না, জ্ঞান অর্জনের ক্ষেত্রে নজর রাখবেন না। তিনি তার সামাজিক নেতৃত্ব দিতে পারছে কিনা না, তার সামাজিক বিকাশ ঠিক আছে কিনা না, তার নৈতিক দিকটা কেমন আছে, এই সবগুলো দিকেই আপনাকে গুরুত্ব দিতে হবে। তারপরে এখানে কী বলেছি দেখুন, শিক্ষার্থীকে তার বিদ্যালয়ের পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ করালে চলবে না। শিক্ষার্থীকে তার বিদ্যালয়ে যেটা নির্দিষ্ট পাঠ্যক্রম রয়েছে, স্কুলের যেটা পাঠ্য বই রয়েছে, এই পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ করলে চলবে না। তাকে বহির জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করার সুযোগ করে দিতে হবে। তাকে বহির জগৎ, এখানে দেখুন একটু লুকিয়ে গেছে, আমি বলছি, এটা হচ্ছে এখানে লেখা আছে, কি লেখা আছে, তাকে বহির জগৎ সম্পর্কে, অর্থাৎ বাইরের বই, পাঠ্যপুস্তকের বাইরে গিয়েও তাকে আমাদের কি করতে হবে, কিছুটা শিক্ষা দিতে হবে। পাঠ্যপুস্তকের বাইরেও, অর্থাৎ বহির্জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন যাতে করতে পারে, সেই দিকে সুযোগ সুবিধা তাদেরকে করে দিতে হবে। ঠিক আছে, এই দেখুন দেওয়া আছে শিক্ষার্থীদের আবিষ্কারমূলক পদ্ধতি, আছে, যাই হোক দিলাম। তো এবার দেখুন কয়েকটি ছোটোখাটো প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো কি আপনারা একটু জানিয়ে দিন, তারপর আমরা কাজটা শেষ করছি। দেখুন, নিচের কোন সেটটি সঠিকভাবে সেই বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে যেগুলি ভিত্তিতে প্রতিভাধর ছাত্ররা সাধারণত ক্লাসের অন্যান্য ছাত্র থেকে আলাদা। অর্থাৎ কি, প্রতিভাবান শিশুদের বৈশিষ্ট্য কী, এক কথায় বলতে হবে যে প্রতিভাবান শিশুদের বৈশিষ্ট্য কী, সেটা আমাদের কি এবারে জানতে হবে। বুঝার উন্নত গভীরতা, দ্রুত শেখার গতি, বুঝার জন্য অনেক নিজের উপর উচ্চ নির্ভরতা, দ্রুত শারীরিক বিকাশ। এবার দেখুন, তাদের বুঝার উন্নত গভীরতা, এটা ঠিক আছে, শেখার দ্রুত গতি ঠিক আছে, তাদের দ্রুত শারীরিক বিকাশ হয়, এটাও আমরা মানলাম, কিন্তু বুঝার জন্য তারা অন্যের প্রতি তারা নির্ভর হয় না, তারা নিজের প্রতি নির্ভর হয়। সুতরাং অপশন সি হবে না, কারেক্ট আনসার, এটা এখানে একটু মিস্টেক হচ্ছে, এটা কারেক্ট আনসার হবে এ, বি এবং ডি। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন, প্রতিভাবান ছাত্ররা সাধারণত কী হয়, নতুন ধারণা শিখতে দীর্ঘ সময় নেয়, শেখা ধরে রাখা কঠিন, সব ধারণার মধ্যে সম্পর্ক অনুসন্ধান করতে পারে না, উচ্চতর অর্ডার সমস্যা সমাধান করার দক্ষতা আছে। তো এখানে কারেক্ট আনসার কী হবে, কোয়েশ্চেন নাম্বার 4, তাড়াতাড়ি কমেন্ট করুন তো দেখি আপনাদের কতজনের কারেক্ট আনসার হয়। প্রতিভা সহ ছাত্ররা সাধারণত কী হয়, তারা নতুন ধারণা শিখতে সময় নেয়, মোটেই না ভাই, আমরা আগে বলেছিলাম তারা খুব তাড়াতাড়ি শিখে নিতে পারে। শেখা ধরে রাখা কঠিন না, তাদের মেমোরি পাওয়ার স্ট্রং থাকে, সব ধারণা, তাদের কনসেপ্ট তারা খুব তাড়াতাড়ি ক্লিয়ার করতে পারে, অনুসন্ধান করতে পারে না সেটা কোনো কথা নয়। অর্থাৎ তারা হাই অর্ডার, যেগুলো মানে প্রবলেমেটিক ক্রিটিক্যাল যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যা করতে পারে, সমস্যা সমাধান করতে পারে, করার দক্ষতা তাদের রয়েছে, অর্থাৎ কি তারা হাই ট্যালেন্টেড। গিফটেড চিলড্রেন, এখানে দেখুন কারেক্ট আনসার কী হবে, গিফটেড চিলড্রেন, এখানে কারেক্ট আনসার কী হবে, ডু নট বেনিফিট ফ্রম এনি প্যাডাগজিক্যাল, ঠিক আছে, মডিফিকেশন, শুড নট বি এনকারেজ টু টেক আপ কমপ্লেক্স টাস্কস as per their interest, can be always identified by high emotional maturity as compared to their peers, have specific learning needs that often get ignored in the classroom। এখানে কারেক্ট আনসার কী হবে, দেখুন, ডু নট বেনিফিট, আমরা গিফটেড চিলড্রেনকে যে বেনিফিট দেব না, সেটা কী ধরনের কথা, গিফটেড চিলড্রেনকে আমাদের সব শিশুদের বেনিফিট তো দিতে হবে।
শুড নট বি এনকারেজ, তাদেরকে এনকারেজ করা যাবে না, সেটা কী ধরনের কথা? এখানে বলেছে দেখুন, ক্যান বি অলওয়েজ আইডেন্টিফাইড বাই হাই ইমোশনাল ম্যাচুরিটি, অর্থাৎ কম্পেয়ার টু দেয়ার পিয়ার্স, অর্থাৎ তাদের যেটা পেয়ার বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে তুলনামূলক করলে তাদের ইমোশন ম্যাচুরিটিটা সবসময় হাই থাকে। সবসময় হাই থাকে তেমন কোনো কথা নয় ভাই, ঠিক আছে। হ্যাভ স্পেসিফিক লার্নিং নিডস দ্যাট অফেন গেট ইগনোরড ইন দ্য ক্লাসরুম, ঠিক আছে। তো তাদের জন্য কি করা হয় ক্লাসরুমের, এখানে ইগনোর বলতে গেট ইগনোর বলতে কী বোঝানো হয়েছে, যে ক্লাসরুমের বাইরে গিয়েও তাদেরকে কি করতে হয়, প্রায় সময় কিছু স্পেসিফিক লার্নিং দেওয়ার দরকার হয়। সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। তো আজকের ক্লাসের এই শেষ প্রশ্ন দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং উড কনস্টিটিউট অ্যান অ্যাডুকুয়েট ওয়ে অফ ডিলিং উইথ দ্য গিফটেড চাইল্ড, অর্থাৎ গিফটেড চাইল্ডের অ্যাডুকেট ওয়ে কোনটি? গিভিং দেম ডাবল প্রমোশন, ইউজিং দেম অ্যাজ ক্লাস লিডার, লিভিং দেম টু ফাইন্ড থিংস অফ দেয়ার ওন ইন্টারেস্ট, নান অফ দ্য অ্যাবভ ইজ অ্যাডুকেট। এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? এখানে কারেক্ট অ্যান্সার দেখুন কী হবে, অর্থাৎ আমরা প্রতিভাবান শিশুদেরকে আমরা ছেড়ে দেব তাদের নিজের ইন্টারেস্টের উপরে, তারা নিজে থেকে কি তৈরি করতে পারবে। আবিষ্কার মেথডে কী বলেছে, তুমি নিজে কি তৈরি করতে পারো সেটা আমরা দেখব। সুতরাং নিজে থেকে তার নিজের প্রতি কোনটা ইন্টারেস্ট আছে সেটা খুব ভালো করে তাদেরকে দেখে নিতে হবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, প্রতিভাবান শিশু সম্বন্ধে সম্পূর্ণ কনসেপ্ট আমরা ডিসকাস করলাম সেই আজকের ক্লাসে। তো যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের। তো পরবর্তীতে কোন টপিক নিয়ে আপনারা ক্লাস চান সেটা অবশ্যই জানাবেন, এবং আমাদের একটা পেইড ভার্সন গ্রুপ রয়েছে আপনাদের জানিয়ে দিই। তো এই গ্রুপে আপনারা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাবেন, তাছাড়া আমাদের স্পেশাল ক্লাস এখানেও কিছুটা হয়, তাছাড়া প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, তাছাড়া 50+ মক টেস্ট আমাদের হচ্ছে এখানে। এই গ্রুপে আপনারা 50+ মক টেস্ট পাবেন। যদি আপনারা এই গ্রুপে জয়েন হতে চান, এই গ্রুপটা অ্যাক্টিভ থাকবে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত। আপনাকে মাত্র 150 পেমেন্ট করতে হবে ওয়ান টাইম। তো 150 পেমেন্ট করলে আপনি বাংলার সম্পূর্ণ কোর্সের সিলেবাস অনুযায়ী যতগুলো ক্লাস আমরা কন্ডাক্ট করব সবগুলার পিডিএফ আপনারা পেয়ে যাবেন। অনেকগুলো পেয়ে গেছেন, ঠিক আছে ভাই, যারা জয়েন হচ্ছেন। এবং মক টেস্ট, এবার আমাদের মক টেস্টগুলো চলছে কন্টিনিউ, প্রতিদিন মক টেস্ট চলছে, আমরা মক টেস্ট নিচ্ছি। তো যারা এখনও জয়েন হবেন তারা মক টেস্টগুলো দিতে পারবেন। এখানে 50+ মক টেস্ট আমাদের প্রতিদিন টোটাল হবে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত। তো যদি জয়েন হতে চান তাহলে 150 আপনাদের পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আমি একটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিচ্ছি। তো এই সেম নাম্বারে আমাদের কি রয়েছে, পেটিএম রয়েছে বা ফোনপে রয়েছে, আপনারা সেম নম্বরে 150 পেমেন্ট করে সেম নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি আপনারা জয়েন হতে চান, ঠিক আছে ভাই। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অন্য একটি ক্লাস নিয়ে আবার কথা বলবো।